আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ছলনার ফাঁদে। গল্পটি তাহলে শুরু করি। বাজারের ব্যাগটা স্ত্রীর কাছে দিয়েই স্নান করতে বাথরুমে চলে যান অলোকবাবু। পারবো না রান্না করতে, এই রকম কাজ করলে আমার পক্ষে আর সংসার করা সম্ভব নয়। অফিস বেরোনোর সময় কেউ কোনো দিন শুনেছে যে বাড়ির কর্তা পুঁটি মাছ কিনে আনে? এখন এত মাছ কে কুটবে আর কখন খেতে দেব? স্নান সেরে বাথরুম থেকে বেরিয়ে বললেন, খেতে দাও। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? পুঁটি মাছ কিনে এনেছো কেন? বড় ছোট বুঝিনি, সামনে যা পেয়েছি তাই নিয়ে চলে এসেছি। বড় মাছ হলে তো কিছু বলো না, ছোট মাছ দেখেই তোমার যত রাগ। দুটো মাছই তো ভাজবে, দাও না বাবা, একটু ভেজে খেয়ে অফিসটায় বেরিয়ে যায়। রুমা দেবী আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, মুখটা একটু বিকৃত করে বললেন, রান্নায় একেবারে পারদর্শী। কোনো দিন একটু গরম জল করেছো? যত কথা। ট্রেনটা তো তোমার কথায় থেমে থাকবে না, আমায় অফিসে যেতে হবে। প্রচণ্ড রাগ করে না খেয়ে বাড়ি থেকে অফিসে বেরিয়ে পড়েন অলোকবাবু। মনে মনে ভাবেন, আর ভালো লাগে না এই অশান্তি, কিছু না কিছু নিয়ে চলবেই। এত অশান্তিপ্রিয় বউ আমি কারুর দেখিনি। অলোক রাগ করে বেরিয়ে যাবার পর রুমা দেবীও মন খারাপ করে বসে থাকেন আর ভাবতে থাকেন, কি দরকার ছিল শুধু শুধু এত রাগারাগি করার? সারাদিন মানুষটা না খেয়ে থাকবে। হঠাৎ একটা বুদ্ধি খেলে যায় তার মাথায়। অলোকবাবুর খুব বন্ধু পার্থবাবুকে ফোন করে সব কথা জানান এবং তাকে অনুরোধ করেন যাতে তিনি দায়িত্ব নিয়ে ক্যান্টিনে কিছু খাইয়ে দেন অলোকবাবুকে। কিরে অলোক, আজও ঝগড়া করেছিস? এই বয়সে এত ঝগড়া করিস না, 50 তো হলো, এই বয়সে একটু স্বামী স্ত্রী আনন্দ করে থাক। বৌদিকে কিছু জিনিস মাঝে মধ্যে গিফট কর, দেখবি বৌদিও কত আনন্দে থাকবে। এই দেখ না, বউয়ের জন্য এই পারফিউমটা কিনলাম। অলোকবাবুর গায়ে একটু লাগিয়ে দিয়ে পার্থবাবু বলেন, পারলে এই রকম একটা পারফিউম বৌদির জন্য নিয়ে যাস। তুই যা কিপটে, তোকে বলে আর কি হবে? অলোকবাবু বললেন, তোর স্ত্রী আর আমার স্ত্রীর মধ্যে অনেক তফাৎ। যতদিন না আমি কালা হচ্ছি ততদিনই এই ঝগড়ার শেষ নেই। মেয়েটা হস্টেলে গিয়ে বেঁচেছে, নয়তো তাকেও ছাড়তো না। ক্যান্টিনে খেতে খেতে দুই বন্ধুর আলোচনা শেষ করে যে যার কাজে মন দিলেন। এর মধ্যে দুবার বাড়ি থেকে রুমাদেবী ফোন করেছিলেন, কিন্তু অলোকবাবু ধরেননি। অফিস থেকে বাড়ি ফেরার সময় মনে মনে অলোকবাবু ভাবলেন, আবার সেই বউয়ের কথার খোঁচা খেতে হবে। রুমা যে কবে শেষ আমার সঙ্গে হেসে কথা বলেছিল এখন তার মনে পড়ে না। এদিকে স্বামীর জন্য আলুর দম আর লুচি করে রাখে রুমা দেবী। মনে মনে ভাবেন, সকালের ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেবেন। অলোকবাবু মুখটা গম্ভীর করে বাড়িতে ঢুকলেন। হাসি মুখে দরজাটা খুলতেই অলোকবাবু রুমা দেবীকে কিছু না বলেই গম্ভীরভাবে ঘরে ঢুকলেন। রুমা দেবীর হাসি মুখটা কেমন যেন বদলে গেল। চুপচাপ রান্নাঘরে চা করতে চলে গেলেন। ওয়াশরুম থেকে বেরিয়ে অলোকবাবু টিভিটা খুলে বসলেন। চা নিয়ে গম্ভীর মুখে ঢোকেন রুমা দেবী। আর চোখে অলোকবাবু রুমা দেবীর মুখটা দেখে আবার কোনো গণ্ডগোল হতে পারে তা বুঝতে পারেন। চা খাওয়ার পর হঠাৎ রুমা দেবী প্রশ্ন করেন, তোমার গায়ে লেডিস পারফিউমের গন্ধ কেন? অলোকবাবু হেসে উত্তর দিলেন, ও তো পার্থ লাগিয়ে দিল। ও, পার্থদা এখন লেডিস পারফিউম ব্যবহার করছেন? আরে না রে বাবা, ওর স্ত্রীর জন্য কিনেছিল। আচ্ছা, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে পার্থকে ফোন করে কথা বলো। রুমা দেবীর মুখটা দেখে অলোকবাবু আর কিছু বললেন না। স্ত্রীর মুখঝামটা খাওয়া তার যে কপালে আছে তা তিনি বেশ বুঝতে পেরেছেন। জোরে জোরে পা ফেলে রান্নাঘরে চলে যান রুমা দেবী। সেখান থেকেই চলে তাঁর বাক্যবাণ। অফিস যাওয়ার তাড়াটা কী জন্য এখন বুঝতে পারছি। ছি ছি, বুড়ো বয়সে ভীমরতি। আরও অনেক কথা বলে যান একভাবে। অলোকবাবু বেচারির মতো মুখ করে সব কথা হজম করতে থাকেন, কিন্তু আর ধৈর্য ধরে থাকতে পারেন না। দুম করে বলে ফেললেন, তুমি যদি প্রমাণ করতে পারো আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেল। অলোকবাবুর জীবনে কোনো পরিবর্তন নেই। সেই একই দাম্পত্য কলহ লেগেই আছে, বরং আগের থেকে আরও বেড়ে গিয়েছে। এর মধ্যে হঠাৎ অলোকবাবুর ফোনে একটা ফোন আসে, অচেনা নাম্বার থেকে।
খুব মিষ্টি গলায় ভদ্রমহিলা বললেন, সোমা আছে? অলোকবাবুর মেয়ের নাম সোমা, তাই একটু চিন্তা করে অলোকবাবু উত্তর দেন, সে তো আমাদের কাছে থাকে না, হস্টেলে থেকেই পড়াশোনা করে, ছুটিতে বাড়িতে আসে। আচ্ছা, আপনি কে কথা বলছেন? গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক বুঝতে পারছি না। অলোকবাবু মনে মনে ভাবলেন, ভদ্রমহিলার গলার আওয়াজটা একদম তার স্ত্রীর মতো, কিন্তু কোনোদিনই এত মিষ্টি করে কথা বলেও না, বলতে জানেও না। কর্কশকণ্ঠী জন্মের সময় বোধহয় একটু মধু খায়নি, তাই যখনই কথা বলে তখনই কানে তালা লেগে যায়। আমি সোমার এক ছোটোবেলার বান্ধবীর মা। অনেক দিন আগে আপনার সঙ্গে দেখা হয়েছিল বইমেলায়। সোমার সঙ্গে আপনি গিয়েছিলেন? একটু ইতস্তত করে ভদ্রমহিলাটি বলেন, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। অলোকবাবু হেসে বললেন, না না, কিছুই মনে করব না, আপনি বলুন। আপনার কণ্ঠস্বর এত সুন্দর যে মাঝে মধ্যে একটু আপনার সঙ্গে কথা বলতে পারি। দেখুন না, আমার স্বামীর কথা বলার মোটে সময় নেই, আর বেশিরভাগ সময় কথা বললেই শুধু ঝগড়া করতে থাকে। কথা বলে একটুও শান্তি পাই না। আমি একটু কথা বলতে ভালোবাসি। যদি আপনার সাথে যে কোনো বিষয়ে আলোচনা প্রসঙ্গে একটু গল্প করি, আপনি কি আপত্তি করবেন? অলোকবাবু এই কথার কি উত্তর দেবেন তা বুঝতে না পেরে শুধু বললেন, আচ্ছা, মাঝে মাঝে ফোন করবেন। ফোনটা রাখার পর অলোকবাবু ভাবতে থাকেন, মহিলাটা কি পাগল নাকি আমার মতোই? করুক না ফোন, কি আর হবে, একটু তো কথা বলবেন। যদি কোনো অসুবিধা হয় তখন না হয় ব্লক করে দেব। আমার স্ত্রীর মতো কর্কশকণ্ঠী নয়, কথা বললে কানটা শান্তি পায়। মাঝে মধ্যেই ভদ্রমহিলা ফোন করেন, কখনো বেড়াতে যাওয়ার গল্প, কখনো বর্তমান শিক্ষার, রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, কিন্তু কখনো কোনো অশ্লীল আলোচনা করেন না দুজনেই। বেশ কিছুদিন কেটে যায় এইভাবে। এখন দুজনের মধ্যে একটা মধুর বন্ধুত্ব গড়ে উঠেছে। ভদ্রমহিলা যদি কোনো দিন না ফোন করেন, অলোকবাবু ফোন করে ঠিক খোঁজ খবর নেবেন। এইভাবে আরও বেশ কিছু মাস চলল। এখন দুজনেই দুজনকে প্রতিদিন ফোন করে। অলোকবাবু এখন বেশ খোশ মেজাজেই থাকেন। স্ত্রীর কথাতে আর কোনো দুঃখ রাগ কিছুই অনুভব করেন না। কিন্তু এর মধ্যে ঘটল এক বিপদ। কোনো এক অজ্ঞাত কারণে মহিলাটি বেশ কিছুদিন হলো আর ফোন করেননি। অলোকবাবু ফোন করলেও ফোনটা কেটে দেন। কিছুই বুঝতে পারেন না অলোকবাবু। এদিকে কথা না বললেও মনটা আনচান করে, তাই বারবার ফোন করেন। অবশেষে ফোনটা ধরেন ভদ্রমহিলা। কী ব্যাপার, কী হয়েছে? অলোকবাবুর অনেকগুলো প্রশ্ন করে ফেলেন এক নিমেষে। কী আর বলবো বলুন তো, আমার ভীষণ বিপদ। ভিডিও কল করলে তবে বুঝতে পারবেন। অনেক দিন কথা বললেও কেউ কাউকেই দেখেননি, তাই অলোকবাবুর সঙ্গে সঙ্গে ভিডিও কল করেন। আনন্দ করে কলটা করার পর অলোকবাবুর মুখটা একদম বাংলার পাঁচের মতো হয়ে যায়। এ কি, এ কাকে দেখছি? এ তো রুমা, এতদিন ধরে। রুমা দেবী হেসে বললেন, বাড়িতে এসো, তারপর কথা হবে। অলোকবাবু কি করবেন কিছুই আর ভেবে কুল পান না। আজ আবার পার্থটাও অফিসে আসেনি, ওর কাছ থেকে যে কোনো বুদ্ধি নেব। বাড়িতে ফিরে কী যে শুনতে হবে কে জানে। বাড়ির কলিং বেলটা বাজানোর আগে দরজা খুলে দেন রুমা দেবী। মুখটা কাঁচুমাচু করে ঘরে ঢুকেই দেখে সোফায় হেলান দিয়ে বসে আছে পার্থ। একগাল হেসে পার্থ বলল, কিরে, বৌদির কাছে যা প্রতিজ্ঞা করেছিলি তা মনে আছে তো? বৌদি বলুন, আপনার কি ইচ্ছে? কিপ্টেটা তো এমনিতে কিছু দেবে না, তাই। রুমা দেবী বললেন, ও পার্থদা, বেচারি সবে খাটাখাটনি করে এসেছে, হাত পা ধুয়ে একটু কিছু মুখে দিক, তারপরে সব বোঝাপড়া হবে। রাতে রুমাদেবী পার্থবাবুকে ও তার স্ত্রীকে নিমন্ত্রণ করেছিলেন। খেতে খেতে আসল কথাটা নিয়ে আলোচনা হলো। রুমাদেবী বললেন, পুরো নাটকটা পার্থদা পরিচালনা করেছেন। যেদিন পুঁটি মাছ নিয়ে অশান্তি হলো সেদিন পার্থদা আমাকে বললেন, জীবন তো একটা, একে শুধু শুধু অশান্তিতে ফেলে কী লাভ? এতে শরীর মন দুই খারাপ হবে, তার থেকে বরং প্রাণ খুলে হাসি ঠাট্টা করে বেঁচে থাকুন। তখন থেকেই শুরু হয় এই নাটক। সত্যি একঘেয়ে জীবনটাকে কি সুন্দরভাবে পাল্টে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। পার্থ হেসে বলল, ও ব্যাটাকে কিন্তু ছাড়বেন না, কিছু জিনিস নিয়ে তবেই ছাড়বেন।
আর আমার মোবাইলটা এবার আমাকে দিয়ে দেবেন, নয়তো অভ্যাসবশত আবার ফোন করে ফেলেন যদি। সকলে একসঙ্গে হেসে উঠল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সঞ্চারী ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।